শুরু করছি আমরা গ্রুপ 16 পি ব্লক এলিমেন্টস। আমাদের পি ব্লকের মধ্যে গ্রুপ 16 এর যে গ্রুপটা রয়েছে তাতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম, এই 5টা এলিমেন্ট থাকে। এই 5টা এলিমেন্ট নিয়ে আমাদের গ্রুপ 16। তাহলে চলো শুরু করি। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টিতে আসছি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে অক্সিডেশন স্টেট আর ভ্যালেন্সি, এই দুটো পয়েন্টে ডিসকাশনটা রাখছি। সো ব্যাপার হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম হোক বা টেলুরিয়াম হোক, প্রত্যেকের বাইরেই আমাদের রয়েছে, যেমন এখানে 2s2 2p4, এখানে হচ্ছে 3s2 3p4, এখানে 4s2 4p4, এখানে 5s2 5p4, এরকম সমস্ত কনফিগারেশনস গুলো রয়েছে। তো এই কনফিগারেশনস গুলো অনুযায়ী আমরা লাস্টে যে 2p4টা রয়েছে, 2s আর 2p যদি নিয়ে নিই, এটা হচ্ছে 2s, ধরো দুটো ইলেকট্রন, 2p রয়েছে আমাদের 4টে ইলেকট্রন। সো এটা হচ্ছে কনফিগারেশন। তো এখানে দেখা যাচ্ছে মাত্র দুটো অযুগ্ম ইলেকট্রন বা অড ইলেকট্রন আছে। যদি দুটো অযুগ্ম বা অড ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমাদের নর্মালি যেটা আমরা বলে থাকি যে ভ্যালেন্সি হয় 2। তাহলে এই গ্রুপের সবার ভ্যালেন্সি 2 হবে। ভ্যালেন্সি সবারই 2 হবে যেহেতু দুটো অড ইলেকট্রন সবার কনফিগারেশনে আছে। p4 মানেই দুটো অড ইলেকট্রন, তোমরা বুঝতেই পারছো এটা, তোমাদেরকে নতুন করে কি বলবো, বোঝাই যাচ্ছে এটা। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনোভাবে কি ভ্যালেন্সি বাড়াতে পারে, ভ্যালেন্সি বাড়ানোর কি কোনো উপায় আছে? তাহলে দেখতে হবে ডি অরবিটাল ফাঁকা আছে কিনা। যদি ভ্যালেন্সি বাড়াতে হয় তাহলে ফাঁকা ডি অরবিটাল দরকার। তো সালফারের আছে, সেটা সালফারের ক্ষেত্রে এই যে 3s রয়েছে, এখানে 3p রয়েছে। তো সালফারের 3s এর দুটো ইলেকট্রন থাকে, 3p তে দুটো, আর এখানে দুটো ইলেকট্রন। এবার তার সাথে যেটা সালফারে থাকছে দ্যাট ইজ ডি অরবিটাল 3d। তো এখান থেকে ইলেকট্রন প্রমোট করতে পারে একটা, এই একটা। তো একটা একটা করে দুটো ইলেকট্রন এক্সাইটেড স্টেটে মানে উত্তেজিত অবস্থাতে ডি অরবিটালে পাঠাতে পারে। তো যদি মনে করো একটা ইলেকট্রন পাঠায়, মানে এখানে ভ্যালেন্সিও 2 দেখাচ্ছে, যদি আরেকটা ইলেকট্রন পাঠিয়ে দেয় তাহলে তখন ভ্যালেন্সি হবে 4। খেয়াল করে দেখো, তখন অযুগ্ম ইলেকট্রন 4টে হয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন এদিকে পাঠিয়ে দাও, 4টা অযুগ্ম ইলেকট্রন পাবে। আরো যদি 3s এর ইলেকট্রনটাকেও পাঠিয়ে দাও তখন তোমার অযুগ্ম ইলেকট্রন হয়ে যাবে 6টা। ওই জন্য সালফারের 3 ধরনের কম্পাউন্ড হয়। ধরো H2S, ভ্যালেন্সি হচ্ছে কত 2। ধরো SF4 হয়, ভ্যালেন্সি হচ্ছে কত 4। SF6 হয়, ভ্যালেন্সি হচ্ছে কত 6। তো এরকম 3 রকম ভ্যালেন্সি দেখা যায়, 2 4 6। এই গ্রুপের যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের ক্ষেত্রে 3 রকম ভ্যালেন্সি দেখা যেতে পারে, 2 দেখা যেতে পারে, 4 দেখা যেতে পারে এবং 6 দেখা যেতে পারে। এই সমস্ত ভ্যালেন্সি গুলো এলিমেন্ট গুলো হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে ভ্যালেন্সি গুলো আমরা ফলো করছি, এটা অক্সিজেনের ক্ষেত্রে দেখতে হবে না। মানে অক্সিজেনের ভ্যালেন্সি 2 ছাড়া কিছু হবে না। অক্সিজেনের ক্ষেত্রে 4 ভ্যালেন্সিও হবে না, অক্সিজেনের 6 ভ্যালেন্সিও হবে না, কারণ অক্সিজেনের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তাই অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা বৃদ্ধি করার কোনো অপশন নেই। এবার বিষয় হচ্ছে জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট। জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট ব্যাপারটা একটু ভ্যালেন্সি থেকে আলাদা। জারণ অবস্থাগুলো খানিকটা ভ্যালেন্সির মতোই হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আলাদা হয়, যেমন মাইনাস প্লাস সাইনগুলোর দিক দিয়ে খানিকটা অক্সিডেশন স্টেটগুলো অনেক রকম হতে পারে। তো অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখা যায় সাধারণত -2 -1 এই অক্সিজেন স্টেটগুলো দেখা যায়। -2 সাধারণত অক্সাইড বা বিভিন্ন ধরনের যৌগে -2 দেখতে পাও। -1টা কখন হয়? -1টা হয় পারক্সাইডে। পারক্সাইড বা পারক্সো বন্ডিং যখন থাকে, পারক্সো লিঙ্কেজ যখন থাকে, তখন
-1 অক্সিডেশন নাম্বারটা হয়। এগুলো খুব কমন অক্সিডেশন নাম্বারের মধ্যে পড়ে। এছাড়া অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এছাড়াও হতে পারে +2 হতে পারে কখন, যখন ফ্লুরিনের সাথে কম্পাউন্ড বানাচ্ছে, নিচে লিখে দিচ্ছি OF2 ধরো অক্সিজেন +2, কারণ ফ্লুরিন তো মাইনাস, ফ্লুরিনের -1 অক্সিডেশন নাম্বার, তাহলে অক্সিজেনকে হতে হবে +2। তাহলে বেসিক্যালি ফ্লুরিন এবং অক্সিজেন কম্পেয়ার করলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ফ্লুরিনের রেসপেক্টে কম ইলেকট্রোনেগেটিভ। প্রথম ইলেকট্রোনেগেটিভিটিতে উপরে আছে ফ্লুরিন, তারপরে আছে অক্সিজেন। তো সেই কারণে অক্সিজেন এবং ফ্লুরিনের যখন কম্পাউন্ড হচ্ছে তখন ফ্লুরিন যাচ্ছে মাইনাস আর অক্সিজেন হচ্ছে প্লাস। তো অক্সিজেনের +2 হতে পারে। আবার এই কম্পাউন্ডটা দেখো KO2, এটা সুপার অক্সাইড, এটা সুপার অক্সাইডে পটাশিয়াম তো +1, তাহলে অক্সিজেনকে হতে হচ্ছে -1/2। এই সমস্ত অক্সিডেশন নাম্বারগুলো পসিবল অক্সিজেনের ক্ষেত্রে। এই সমস্ত অক্সিডেশন নাম্বারগুলো অক্সিজেনের ক্ষেত্রে পসিবল, অর্থাৎ +2 হতে পারে, -2টা সবচেয়ে কমন, -2, -1 হয় পারক্সগুলোর ক্ষেত্রে, আর -1/2 হতে পারে সুপার অক্সাইডের ক্ষেত্রে। তো এগুলো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। এবার সালফারের অক্সিডেশন নাম্বারগুলো কিরকম আসে? সালফারের অক্সিডেশন নাম্বার নেগেটিভ হতে পারে, যেমন H2S সালফারের নেগেটিভ -2। আবার সালফার পজিটিভও হতে পারে, ধরো SCl2, তাতে সালফার হচ্ছে +2, এখানে যেমন সালফার +4, এখানে +6। বিভিন্ন যৌগে সালফার +4 +6 এরকম অক্সিডেশন নাম্বার দেখায়, যেটা অক্সিজেনের ক্ষেত্রে কখনোই হয় না। অক্সিজেন কখনোই এরকম অক্সিডেশন নাম্বার দেখাতে পারে না। তো সেলেনিয়াম, টেলুরিয়াম এদের ক্ষেত্রেও আমরা উচ্চতর যে জারণ অবস্থাটা +6 দেখতে পাই, যেটা একমাত্র দেখাতে পারে না অক্সিজেন। অক্সিজেন একমাত্র +4 বা +6 অক্সিডেশন স্টেট দেখাতে পারে না। সো এইগুলো হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেটের ব্যাপার। এছাড়া এখানেও আমরা দেখতে পাবো ইনার্ট পেয়ার এফেক্ট। অর্থাৎ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, যেটা বলছে যে যত উপর থেকে নিচের দিকে নামবো আমরা, উচ্চতর জারণ অবস্থার স্থিতিশীলতা কমবে। তবে সালফারের ক্ষেত্রে +6 যতটা স্টেবল, টেলুরিয়াম বা পোলোনিয়াম তাদের ক্ষেত্রে অতটা স্টেবল নয়। অর্থাৎ উচ্চতর জারণ অবস্থার যে স্থিতিশীলতার প্রশ্ন, হায়ার অক্সিডেশন স্টেটটা স্টেবল হবে কি হবে না সেই প্রশ্নটা, তার উত্তরে আমরা বলছি যে যত নিচের দিকে নামবো ইনার্ট পেয়ার এফেক্টের জন্য উচ্চতর জারণ অবস্থার স্থিতিশীলতা কমবে। তারপরে যে +6 জারণ অবস্থাটা রয়েছে তার স্থিতিশীলতা উপর থেকে নিচে কিন্তু কমে যাবে। ঠিক আছে, উপর থেকে নিচে কিন্তু কমে যাবে। সো এই হলো জারণ অবস্থা নিয়ে পয়েন্টগুলো। জারণ অবস্থা কি কি হতে পারে, কত রকম হতে পারে। নর্মালি সালফার +4 +6 এইসব জারণ অবস্থাতে থাকে। ঠিক আছে, এবার জারণ অবস্থাগুলো নিয়ে আলোচনা করার পর আমাদের নেক্সট যে পয়েন্ট রয়েছে আমাদের অক্সিজেনের অস্বাভাবিক ধর্ম। তো অক্সিজেনের প্রপার্টিগুলো চলে আসি এবার। অ্যাবনর্মাল প্রপার্টিজ, ঠিক আছে, কার? অক্সিজেনের। অক্সিজেনের নাম্বার 1 অ্যাবনর্মাল প্রপার্টিজের মধ্যে আমরা বলতে পারি যে অক্সিজেনটা একমাত্র গ্যাস, আদার্স সলিড। অক্সিজেন হচ্ছে কিন্তু গ্যাস, খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে অক্সিজেন O2, বাকিরা S8, সেলেনিয়াম 8 এরকম ধরনের হয়। অর্থাৎ এই যে পয়েন্টগুলো, এইগুলো অক্সিজেনের আলাদা গ্রুপের থেকে। গ্রুপে সবাই সলিড, যেখানে একমাত্র অক্সিজেন গ্যাস,
ঠিক আছে, আদার সলিড। তো এখানে বুঝতেই পারছো তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে অক্সিজেন O2 ফর্মে থাকে, হালকা মলিকুলার ওয়েট, আর বাকিরা S8 AC8 এদের মলিকুলার ওয়েট অনেক বেশি, তো তাই এরা সলিড অবস্থায় থাকে, অক্সিজেনটা গ্যাস অবস্থায় থাকে। ওকে, তারপরে নেক্সট পয়েন্ট আসছি আমরা নাম্বার 3, যেটা নাম্বার 3 এ ধরো +4 বা +6, হ্যাঁ, নট পসিবল, ঠিক আছে, এইসব অক্সিডেশন স্টেটগুলো হতে পারে না। নাম্বার 4 হচ্ছে মাল্টিপল বন্ড, ফর্ম করার যদি কথা বলি, মাল্টিপল বন্ড ফর্ম অক্সিজেন করতে পারে, মাল্টিপল বন্ড অক্সিজেন ফর্ম করতে পারে, কিন্তু বাকিরা পারবে না। তো বাকি যারা রয়েছে তারা পারবে না, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে নো ডি অরবিটাল, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, ঠিক আছে, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল। বেশ, এছাড়া ম্যাগনেটিক প্রপার্টির একটা ব্যাপার আছে। ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে O2 হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক হয় O2, ঠিক আছে। S8 এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ কে কিরকম ধরনের হবে, কে প্যারা হবে কে ডায়া হবে, সেইটা ডিপেন্ড করছে তার অযুগ্ম ইলেকট্রনের উপর। সালফারের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনটা থাকে না, তাই ডায়াম্যাগনেটিক হয়ে যায়। অক্সিজেনের যদি এমও কনফিগারেশন করে দেখো, মলিকুলার অরবিটাল কনফিগারেশন যেটাকে বলে, তাহলে দেখতে পাবে যে অক্সিজেনে অড ইলেকট্রন আছে দুটো। এমনিতেও কনফিগারেশন দেখতে পাচ্ছি দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে, এমনি এমও কনফিগারেশন করলেও দেখবে পাই স্টার গুলোতে অড ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। তাই ম্যাগনেটিক প্রপার্টি অনুযায়ী এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো এই পয়েন্টগুলোর উপর আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে পারছি। আরেকটা পয়েন্টও বলতে পারি আমরা, নাম্বার 7, অক্সিজেন O2 মাইনাস যত সহজে তৈরি হয়, সালফারের S2 মাইনাস তাও হয়, সেলেনিয়াম S2 মাইনাস, সরি Ac2 প্লাস, যেটা সেলেনিয়াম 2 প্লাস, এটা ততটা ইজিলি তৈরি হয় না। অক্সিজেন 2 মাইনাস অনেক ইজিলি তৈরি হয় সালফার 2 মাইনাসের থেকেও, ঠিক আছে। তো অক্সিজেন 2 মাইনাস তৈরি হওয়া সহজ, সালফার 2 মাইনাস তৈরি হওয়া অত সহজ নয়, তাও হয়। আর সেলেনিয়াম 2 মাইনাস হওয়াটা খুবই ডিফিকাল্ট, বিকজ বুঝতেই পারছো যে এটা অনেকটা বেশি, সেলেনিয়ামটা ইলেকট্রো পজিটিভ হয়ে পড়ছে, তার ফলে 2 মাইনাস চার্জ রাখা বেশ ডিফিকাল্ট। তো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল প্রপার্টিজ, অ্যানোমালিজ যা বলবে আমাদের অক্সিজেন নিয়ে, অর্থাৎ গ্রুপের বাকি এলিমেন্টগুলো থেকে অক্সিজেন খানিকটা আলাদা, কি কি আলাদা ঘটনাগুলো ঘটায় সেটাই আমরা দেখছি। শুরু করছি হাইড্রাইডস। হাইড্রাইডস এর মধ্যে H2O, H2S, H2AC আর H2TE। H2O, H2S, H2AC, H2TE এই যে হাইড্রাইডগুলো সমস্ত রয়েছে। তো H2O মানে জল জানো, H2S হাইড্রোজেন সালফাইড, তারপরে হচ্ছে সেলেনিয়াম হাইড্রাইড, তারপর হচ্ছে টেলুরিয়াম হাইড্রাইড। তো এই চারটে হাইড্রাইড নিয়েই আমরা মেনলি ভাবনা চিন্তায় থাকছি। তো ওই চারটে হাইড্রাইডের নামগুলো দেখে নিলাম, লাস্টের দুটোকে আমরা খুব একটা জানি না, সেলেনিয়াম হাইড্রাইড এবং টেলুরিয়াম হাইড্রাইড। এবার আমাদের এই হাইড্রাইডগুলোর প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার নিয়ে আলোচনা থাকবে। তো এদের স্ট্রাকচার দেখে নাও, এখানে অক্সিজেন রয়েছে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো লোন পেয়ার থাকে এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড হয়, এটা ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপের বলছে আমরা শেপটা, এর শেপটাকে আমরা বলছি ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ,
তো sp3 হাইব্রিডাইজড এটা। ওকে, তো দুটো বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে গঠনটাতে। এটা হচ্ছে জলের গঠনটা, জলের মতোই H2S H2S এবং H2T সেম ধরনের স্ট্রাকচার, ঠিক আছে। একই যেহেতু গ্রুপের এলিমেন্ট, এরা একই গ্রুপের এলিমেন্ট, একই সেন্ট্রাল অ্যাটম টাইপের, সো এদের সবারই স্ট্রাকচার সেম হবে। এবার বিষয়টা হচ্ছে যেটা বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলটা সেম হবে না। বন্ড অ্যাঙ্গেল যেটা সেটা আলাদা পাবে। তো H2 এর বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হবে, H2S H2T, সরি H2SC H2T। সো এইটা কেন হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা H2 এর ক্ষেত্রে বেশি কেন? তো মনে রাখবে ইলেকট্রোনেগেটিভিটির সাথে বন্ড অ্যাঙ্গেলের একটা কানেকশন ছোট করে হলেও রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। কারণ সেন্ট্রাল অ্যাটম কি করে, বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে বেশি করে টেনে নেয়। সেন্ট্রাল অ্যাটম বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে বেশি করে টেনে নেয়, তার ফলে বন্ড দুটোর মধ্যে যে রিপালশনটা, বন্ড দুটোর মধ্যে রিপালশন বেশি থাকে, তাই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। এবার যত নিচের দিকে নামছি আমরা, জল H2S H2SC H3 পরপর নিচের দিকে নামছি যখন, বন্ড অ্যাঙ্গেলটাও তো বাড়তে থাকে, সেন্ট্রাল অ্যাটমটা আরো বড় হয়। ধরো টেলুরিয়ামের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম আরো বড়, তো সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটাও বেড়ে যায়, কমে যায়, রিপালশনটা যেহেতু কমে যায় তাই অ্যাঙ্গেলটাও কমে যায়। তো এটা গেল আমাদের হাইড্রাইডগুলোর গঠনটা, মানে স্ট্রাকচারটার কথা আমরা বলছি। স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, স্ট্রাকচারে দেখতে পাচ্ছি বন্ড অ্যাঙ্গেলটা ক্রমশ হ্রাস পাচ্ছে। তার কারণটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম, যে বন্ড অ্যাঙ্গেলটা কখন হ্রাস পায়, কেন হ্রাস পায়, সেই কারণটা আমরা জানার চেষ্টা করলাম। ওকে, যত সেন্ট্রাল অ্যাটম বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, নিজের দিকে ইলেকট্রন পেয়ারগুলোকে টেনে নেবে, তত বন্ড অ্যাঙ্গেলটাও বেড়ে যাবে, কারণ ওদের মধ্যে রিপালশনটা বেড়ে যাচ্ছে, তাই একটু দূরে দূরে সরে গিয়ে বন্ড অ্যাঙ্গেল বাড়িয়ে দেবে। আদার্স প্রপার্টিস গুলোর মধ্যে আসি। আদার্স প্রপার্টিস এর মধ্যে যেরকম হচ্ছে বন্ড লেন্থ, যদি বলি আমি বন্ড লেন্থ, বন্ড লেন্থের কথা যদি বলি, এক হচ্ছে বন্ড অ্যাঙ্গেল গেল, দু বন্ড লেন্থ। লেন্থ কার বড় হবে? লেন্থ অবভিয়াসলি H2T এর ক্ষেত্রে বড় হবে, কারণ হাইড্রোজেন তো প্রত্যেক কটায় রয়েছে, হাইড্রোজেন প্রত্যেক কটাতেই রয়েছে। মেইন ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বন্ড লেন্থ যার কথা বলছি আমরা, লেন্থটা বড় হবে যদি আমাদের অ্যাটমের সাইজ বড় হয়। তো অক্সিজেন ছোট, সালফার তার থেকে বড়, সিলিয়াম তার থেকে বড়, টেলিয়াম সবচেয়ে বড়। তো বন্ড লেন্থ কোথায় বেশি হবে? এইচ আর টি বন্ডে হাইড্রোজেনের সাথে টেলিয়ামের যে বন্ডটা, সেটার লেন্থ সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি লেন্থ এটাই হবে। যত উপর থেকে নিচের দিকে নামবো লেন্থ বাড়বে। লেন্থ বাড়বে মানে বন্ড স্ট্রং হবে না উইক হবে? যদি কোয়েশ্চেন করা হয় বন্ড স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে, উপর থেকে নিচে উইক হচ্ছে, তাহলে উপর থেকে যত নিচে নামছে আমরা, বন্ড বিকামস উইক, ঠিক আছে। আমরা বলতে পারি এখানে বন্ড বিকামস উইক। তো বন্ড যত উইক হয়ে যাবে, বন্ড সহজে ভেঙে যাবে, বন্ড ভেঙে যাওয়ার যে শক্তিটা, ঠিক আছে, তার মানে 3 নম্বর পয়েন্ট হিসেবে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি, তো থার্মাল স্টেবিলিটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটিটা কমে যায়। প্রত্যেকটা গ্রুপেই দেখবে তাই হয়, যে ওপর থেকে নিচে অ্যাটমের সাইজ বৃদ্ধির সাথে সাথে থার্মাল স্টেবিলিটি কমে যায়। তো থার্মাল স্টেবিলিটি যত কমে যাবে তত সে বিজারক হয়ে যাবে। তাহলে নাম্বার 4 পয়েন্ট হচ্ছে রিডিউসিং প্রপার্টি। সো রিডিউসিং প্রপার্টির ক্ষেত্রে কি বলবো, থার্মাল স্টেবিলিটি তো বুঝতেই পারছো, জলের সবচেয়ে বেশি হচ্ছে জল, H2S H2SC H2T, ঠিক আছে। যত নিচে দিকে নামবো স্টেবিলিটি কম হবে। রিডিউসিং প্রপার্টি সবচেয়ে বেশি কার হবে? রিডিউসিং প্রপার্টি এর সবচেয়ে বেশি হবে H2T এর বেশি হবে, কারণ সে যত সহজে হাইড্রোজেন ছেড়ে দিতে পারবে, হাইড্রোজেন ছেড়ে দেওয়া মানেই তো সেক্ষেত্রে রিডিউসিং নেচার বেশি। তাহলে H2T এর ক্ষেত্রে হাইড্রোজেন ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে বাকিদের মধ্যে ভালো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। ওকে, এবার নেক্সট হচ্ছে নাম্বার 5 অ্যাসিডিক প্রপার্টি।
অ্যাসিডিক প্রপার্টিতে কি হবে, যত সহজে হাইড্রোজেন ছাড়বে তত সে অ্যাসিডিকও হয়ে যাবে। তো ন্যাচারালি এখানে H2O, H2S, H2AC, H2T, রিডিউসিং এর ক্ষেত্রেও যা হবে অ্যাসিডিক এর ক্ষেত্রেও তাই হবে। যে যত ভালো হাইড্রোজেন ছাড়বে সে তত ভালো অ্যাসিডিক, যে যত ভালো হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে সে তত ভালো রিডিউসিং এজেন্ট। ওকে, যে যত সহজে হাইড্রোজেনটা ছাড়বে তার রিডিউসিং প্রপার্টিও বেশি, অ্যাসিডিক প্রপার্টিও বেশি হবে, কারণ জলীয় দ্রবণে H+ এর পরিমাণ দিয়েই কিন্তু আমরা অ্যাসিডিটি পরিমাপ করে থাকি। আর এরপরে রয়েছে বয়েলিং পয়েন্ট। নাম্বার 6 রয়েছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টের কথা বলবো যে বয়েলিং পয়েন্টটা কিন্তু জলের ক্ষেত্রে অনেকটাই বেশি। বাকি যারা রয়েছে সবার থেকে জলের বয়েলিং পয়েন্টটা বেশি। বয়েলিং পয়েন্ট আমাদের বলতেই হচ্ছে এইচ বন্ডিং এর কথা। এইচ বন্ডিং কি করতে পারে, জল। তো জলে হাইড্রোজেন বন্ডিং হয়, বাকি কোথাও হাইড্রোজেন বন্ডিং হয় না। তো ওই জন্য কি হয়, জলের বয়েলিং পয়েন্টটা অ্যাবনর্মালি হাই। জলের যে বয়েলিং পয়েন্টটা দেখবে অ্যাবনর্মালি হাই হয়। হ্যাঁ, বাকি কারোর ক্ষেত্রে এরকম সিচুয়েশন দেখা যায় না। ঠিক আছে, জলের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টটা অ্যাবনর্মালি হাই। ঠিক আছে, বাকি নর্মালি যেটা উপর থেকে নিচে বয়েলিং পয়েন্ট বাড়ে, মানে H2S, তারপরে H2SE, তারপরে H2T, তারপরে জল। ঠিক আছে, নর্মালি বয়েলিং পয়েন্ট বাড়ছে, যেরকম ওয়েট বেড়ে গেলে বয়েলিং পয়েন্ট বাড়ে, কিন্তু জলের বয়েলিং পয়েন্ট তার থেকেও বেশি। ওকে, তো সেই জন্য আমরা এর একটা পয়েন্ট পাচ্ছি আমরা বয়েলিং পয়েন্টটায়, যে হাইড্রোজেন বন্ডিংটা কিভাবে বয়েলিং পয়েন্টকে এফেক্ট করছে। নেক্সট আসছে আমরা অক্সাইড। অক্সাইড, অক্সাইড কাকে বলি আমরা? অক্সাইড হচ্ছে অক্সিজেনের কম্পাউন্ডগুলোকে অক্সাইড বলা হয়। তো এখানে আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদের অক্সাইড কাদের হবে? শুধুমাত্র সালফার হবে SO2SO3 অক্সাইড হবে, সেলেনিয়ামের SiO2 হয়, ঠিক আছে, টেলুরিয়ামের হয় TO2। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি অক্সাইডস। ঠিক আছে, আমরা অক্সাইড যেগুলো সমস্ত দেখি অক্সিজেনের সাথে যৌগ, সেগুলো এই গ্রুপে দেখা যায় কিছু কিছু। হ্যাঁ, তো ডাই অক্সাইড হয়, ট্রাই অক্সাইড হয়, সালফারের ক্ষেত্রে দুরকম অক্সাইডই পাওয়া যায়। এবার এখানে এই দুরকম অক্সাইড সম্পর্কে যদি একটু দেখি আমরা, সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইডে এরকম ধরনের বন্ডিং থাকে, তো একটা কোডেড বন্ডিং আমরা বলতে পারি এটা। তো বেসিক্যালি এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিপাই পিপাই বন্ডিং হয়, নর্মাল পিপাই পিপাই। এটা হয়ে যাচ্ছে পিপাই ডিপাই বন্ডিং। পাই বন্ডিং হয় কোঅর্ডিনেট বন্ডিংটা, পাই বন্ডিং হয় এবং পিপাই ডিপাই বন্ডিং হয়। এখানে সালফারের যে ডি অরবিটালটা থাকে, যেমন ধরো সালফার ডি অরবিটাল, তার সাথে অক্সিজেনের পি অরবিটালের ওভারল্যাপটা হচ্ছে, দ্যাট ইজ পিপাই ডিপাই বন্ডিং। সালফারের ডি অরবিটাল, অক্সিজেনের পি অরবিটাল, তাদের মধ্যে যে ওভারল্যাপটা হচ্ছে দ্যাট ইজ পিপাই ডিপাই মাল্টিপল বন্ডিং আমরা বলে থাকি। ঠিক আছে, আর SO3 ক্ষেত্রেও এরকম বন্ডিং দেখা যায়, সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইডেও আমরা এরকম বন্ডিং দেখতে পাই। তো এখানে একটা থাকে পিপাই পিপাই বন্ডিং, এই বন্ডিংটা, আর বাকিগুলো পিপাই ডিপাই, দুটো পিপাই ডিপাই বন্ডিং হয়। ঠিক আছে, দুটো পিপাই ডিপাই বন্ডিং, এই দুটো হয়, আর এই একটা পিপাই পিপাই বন্ডিং থাকে। তো যাই হোক, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এদের গঠনে মোটামুটি হাইব্রিডাইজেশন এদের একই, দুটোরই sp2 হাইব্রিডাইজেশন দুটোরই। ঠিক আছে, তাই প্ল্যানার হয় এটা। এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাঙ্গুলার। একটা যেহেতু লোন পেয়ার আছে, তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার, এটা ট্রাইগোনাল প্ল্যানার। ওকে, সো এইভাবে করে আমরা দেখছি হাইব্রিডাইজেশন একই আছে, বাট কোথাও স্ট্রাকচারে আলাদা হচ্ছে বিষয়টা। এর স্ট্রাকচারটা হচ্ছে অ্যাঙ্গুলার, এর স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তো কোথাওটা আলাদা রয়েছে বেশ।
এবার অ্যাঙ্গেলের কথা আসি, এখানে পিওর 120 অ্যাঙ্গেল দেখা যায়, যেরকম হওয়া উচিত অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে বিলো 120, বিলো 120। কেন বিলো 120? বিকজ একটা লোন পেয়ার রয়েছে। লোন পেয়ার থাকার কারণে আমরা জানি ভিএসই পেয়ার থিওরি, আমি একবার শব্দটাও লিখবো, ভিএসইপিআর, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো ভিএসইপিআর থিওরি বলছে যে লোন পেয়ার যখনই একটা থাকবে, বন্ড অ্যাঙ্গেলটাকে কমাবে লোন পেয়ার, যত বেশি লোন পেয়ার থাকবে তত বন্ড অ্যাঙ্গেল কমবে। ঠিক আছে, তো একটা লোন পেয়ার আছে, সে খানিকটা হলেও বন্ড অ্যাঙ্গেলকে কমাবে। তো এই খানিকটা যে বন্ড অ্যাঙ্গেলকে কমাচ্ছে, তার এফেক্টের জন্যই 120 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল তার থেকে একটু অ্যাঙ্গেল কম হচ্ছে। ওকে, একইভাবে আমরা সালফার ডাইঅক্সাইডের মতো সেলেনিয়াম ডাইঅক্সাইডও দেখতে পাই। সেলেনিয়াম ডাইঅক্সাইডের স্ট্রাকচারও একই রকম হবে। ঠিক আছে, সেলেনিয়াম ডাইঅক্সাইড ধরো এরকম স্ট্রাকচার দেখাচ্ছে, একটা পিপাই পিপাই একটা পিপাই ডিপাই বন্ডিং থাকবে। তো সেলেনিয়াম ডাইঅক্সাইড হোক, টেলুরিয়াম ডাইঅক্সাইড হোক, এদের সবারই এরকম সিচুয়েশন রয়েছে, এরা এই ধরনের বন্ডিং গুলো বানাচ্ছে। এবার এই ডাইঅক্সাইড যেগুলো আছে, ডাইঅক্সাইড গুলোর যে অ্যাসিডিক নেচার যদি বলি আমি, অ্যাসিডিক নেচার কি উপর থেকে নিচে বাড়বে না কমবে? কি চেঞ্জেস হবে যদি অ্যাসিডিক নেচার নিয়ে আমরা আলোচনায় আসি? তো অ্যাসিডিক নেচারে দেখা যাবে যে এটা হচ্ছে মোর অ্যাসিডিক, মোর অ্যাসিডিক, উপরের দিকে মোর অ্যাসিডিক হবে, নিচের দিকে যত নামবো আমরা অ্যাসিডিক নেচার ডিক্রিজেস। এই ডাইঅক্সাইড গুলোর যে অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক নেচার আমরা দেখতে পাবো ডিক্রিজেস, ডিক্রিজ করবে এদের অ্যাসিডিক নেচারটা। এদের জারণ বিজারণ ধর্মেরও ব্যাপার আছে, যেরকম দেখা যাচ্ছে আমাদের ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করবে, এবং ইনার্ট পেয়ার এফেক্টের জন্য যত নিচের দিকে নামবো আমরা, ঠিক আছে, যত নিচের দিকে আমরা নামবো তত স্থিতিশীলতা কিন্তু এদের জারণ অবস্থা কমবে। যেরকম সালফার ডাইঅক্সাইড কিন্তু রিডিউসিং এজেন্ট, রিডিউসিং, এটা খেয়াল করো। SO2 কি বিজারক পদার্থ, কেন? SO2 SO3 তে কনভার্ট হতে চায়, তার মানে +4 থেকে সে +6 এ যেতে চাইছে, তো জারণ সংখ্যা বাড়াতে চাইছে, খেয়াল করো। +4 থেকে +6 এ যাওয়ার টেন্ডেন্সি আছে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে সালফার ডাইঅক্সাইড। আর এইটা কাজ করছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। কেন? এই +4 জারণ অবস্থা আছে, আরো জারণ অবস্থা কমাতে চাইছে। তো কন্ট্রাস্টটা খেয়াল করে দেখো, যেখানে সালফার +4 থেকে অক্সিডেশন নাম্বার বাড়াতে চাইছে, এর অবস্থা হচ্ছে +4 থেকে অক্সিডেশন নাম্বার কমাতে চাইছে। তো এটা কেন? ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। যত নিচের দিকে নামবো আমরা, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য কি হয়, উচ্চতর জারণ স্তরের স্থায়িত্ব কমতে থাকে। তো যত নিচের দিকে এলিমেন্টে আসবে, ধরো টেলুরিয়াম, তো উচ্চতর জারণ স্তরকে কম পছন্দ করবে, উচ্চতর জারণ স্তরটাকে মানে অ্যাভয়েড করবে, নিচের দিকে জারণ স্তরে আসার চেষ্টা করবে। তো সেই কারণে সালফার +4 থেকে সে +6 এ যাওয়ার চেষ্টা করছে, তাই সালফার ডাইঅক্সাইড বিজারক পদার্থ। আর টেলুরিয়াম ডাইঅক্সাইড যেটা, এই +4 থেকে জারণ সংখ্যাটাকে কমানোর চেষ্টা করছে, তাই সে জারক পদার্থ। তো এইরকম জারণ বিজারণ ধর্ম এলিমেন্টগুলোর মধ্যে দেখা যায়। তো শুরু করছি হ্যালাইডস। আমাদের গ্রুপ 16 এর এলিমেন্টগুলোর যে হ্যালাইডস গুলো হয়, আমাদের একটা হয় ডাই হ্যালাইডস, নাম্বার 2 হচ্ছে টেট্রা হ্যালাইডস, নাম্বার 6 হচ্ছে নাম্বার 3 হচ্ছে হেক্সা হ্যালাইডস। ঠিক আছে, ডাই হ্যালাইড, টেট্রা হ্যালাইড, হেক্সা হ্যালাইড। ডাই হ্যালাইডের মধ্যে যখন HCl2 এরকম ধরনের আছে, ডাই হ্যালাইড রয়েছে। টেট্রা হ্যালাইড হচ্ছে SF4 টাইপের, হেক্সা হ্যালাইড হচ্ছে SF6 টাইপের। এইরকম সব হ্যালাইডস গুলো রয়েছে। এদের যদি আমরা স্ট্রাকচার গুলো একটু দেখে নিই, প্রথমেই আমি হ্যালাইড গুলো স্ট্রাকচারে যাচ্ছি। তো সালফার ডাই হ্যালাইড যেটা রয়েছে HCl
টু যেটা, তো দুটো লোন পেয়ার থাকবে এখানে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। sp3 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার হবে। ঠিক আছে, দুটো লোন পেয়ার থাকার জন্য একটু বন্ড অ্যাঙ্গেলটা কম হয়, 109°28' থেকে একটু কম বন্ড অ্যাঙ্গেল পাওয়া যায়। বন্ড অ্যাঙ্গেলটা হয় 103°C, 3°। তো এরপরে চলে আসছি আমরা SF4 এর গঠনটা। SF4 এর যে স্ট্রাকচারটা হয় বেশ ইন্টারেস্টিং। SF4 এর স্ট্রাকচারে একটা লোন পেয়ার থাকে যেটা ইকুইটোরিয়াল পজিশনে থাকে। এটা হচ্ছে আমাদের ইকুইটোরিয়াল পজিশন, মনে পড়ছে আশা করি, অ্যাকচুয়াল ইকুইটোরিয়াল। সো এই গঠনটাকে আমরা বলি সি-স স্ট্রাকচার। সি-স স্ট্রাকচার বলি। একটা লোন পেয়ার থাকছে এখানে, এই একটা লোন পেয়ার যেটা রয়েছে সেটা বন্ড অ্যাঙ্গেলগুলোকে খানিকটা কমিয়ে দেয়। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলগুলোকে খানিকটা কমিয়ে দেয়, বন্ডগুলোকে বাঁকিয়ে দেয় অ্যাকর্ডিং টু ভিএসি পেয়ার থিওরি। এটা সি-স স্ট্রাকচার আমরা বলছি, এটাকে সি-স স্ট্রাকচার। আর SF6 যেটা রয়েছে, SF6 এর, আচ্ছা এখানে হাইব্রিডাইজেশন বলতে sp3d হাইব্রিডাইজেশন থাকে। SF6 এর ক্ষেত্রে আমরা দেখবো 6টা ফ্লুরিন রয়েছে। তো এই হচ্ছে আমাদের 6টা ফ্লুরিন, এটা একটা স্কোয়ার প্লেন থাকছে। তো এটাকে বলছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল এই স্ট্রাকচারটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার, sp3d2 sp3d2 হাইব্রিডাইজেশন অক্টাহেড্রাল স্ট্রাকচারে থাকছে। তো এই স্ট্রাকচারগুলো আমরা দেখে নিলাম ফার্স্টে। ডাইহ্যালাইডের স্ট্রাকচার কিরকম হচ্ছে, টেট্রাহ্যালাইডের এবং হেক্সাহ্যালাইডের যে স্ট্রাকচারসগুলো কিরকম থাকছে আমরা ফার্স্টে দেখে নিলাম। এবার বিষয় হচ্ছে আমাদের যে টেট্রাহ্যালাইডগুলো হয়, টেট্রাহ্যালাইড যেগুলো হয়ে থাকে আমাদের SF4 আছে, SeF4 আছে, TeF4 আছে। ঠিক আছে, তো টেট্রাহ্যালাইডগুলো রয়েছে সমস্ত আমাদের। ঠিক আছে, এরা অনেকটা সিস জিওমেট্রি নিয়ে নিচ্ছে বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল টাইপেরও অনেকটা। ঠিক আছে, তো এই সমস্ত টেট্রাহ্যালাইডগুলোর ক্ষেত্রে এদের যেহেতু লোন পেয়ার একটা থাকে, তো টেট্রাহ্যালাইডগুলো ধরো SF4, SeF4, TeF4, এরা কি করে, অ্যাক্ট অ্যাজ লুইস বেস, মানে এরা লুইস ক্ষারক হিসেবে কাজ করে। যেহেতু এদের লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ার দান করে এরা লুইস ক্ষারক হিসেবে কাজ করতে পারে। তো এদের লুইস ক্ষারক হিসেবে কাজ করার একটা প্রবণতা রয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এদের হাইড্রোলাইসিস। এদের হাইড্রোলাইসিসটা সহজে হয়, SF4 এর যে হাইড্রোলাইসিসটা সহজে হতে পারে। ঠিক আছে, SF4 যেটা রয়েছে, ঠিক আছে, এর ইজি হাইড্রোলাইসিস হয়, এতে ইজি হাইড্রোলাইসিস হতে হয়, মানে ইজিলি জল SF4টাকে ভাঙতে পারে। ঠিক আছে, এর কারণটা বুঝতে হবে, কারণটা বলি এখানে। ইজি হাইড্রোলাইসিস কেন? হ্যাঁ, প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। এতে যে হাইড্রোলাইসিসটা সহজে হতে পারছে, ইজি ধরনের হাইড্রোলাইসিস হচ্ছে, তার মেন কারণটাই হচ্ছে এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল যেহেতু আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে সেখানে জলের মলিকিউলটাকে সহজে অ্যাটাক করতে পারছে। এই যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, সেখানে জলের মলিকিউলকে এখানে সহজে অ্যাটাকটা করে দিতে পারছে। ভ্যাকেন্ট অরবিটাল দরকার যখন হাইড্রোলাইসিস হয়, জল যখন অ্যাটাকটা করে তখন ভ্যাকেন্ট অরবিটালটা খুব হেল্পফুল। যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে তখন জল সেখানে লোন পেয়ারটা ইউজ করে, লোন পেয়ার দিয়ে অ্যাটাকটা করে এবং তখন ইজিলি হাইড্রোলাইসিসটা হয়ে যায়। ঠিক আছে, চারটে যে ফ্লুরিন অ্যাটম আছে আশপাশে, তারাও জলটাকে বাধা দিতে পারে না, তো হাইড্রোলাইসিসটা হয়ে যায়। তবে দেখা যায় যেটা SF6 এর ক্ষেত্রে, SF6 এর ক্ষেত্রে কিন্তু হাইড্রোলাইসিসটা এখানেও ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকলেও এখানেও জল অ্যাটাক করতে পারে। জল অ্যাটাক করলেও SF6 এ হাইড্রোলাইসিস হয় না। SF6 এর হাইড্রোলাইসিস হওয়াটা বেশ মুশকিলের। তার মেইন কারণটাই হচ্ছে SF6 এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যায় সেটা হলো স্টেরিক এফেক্ট। SF6 এর ক্ষেত্রে যেহেতু 6টা ফ্লুরিন আছে, অনেকটাই স্টেরিক্যালি হিন্ডার এটা। ঠিক আছে, SF6 এর সিচুয়েশনটা আমরা বলতে পারি এটা হচ্ছে স্টেরিক্যালি
হিন্ডার্ড। তো স্টেরিক্যালি হিন্ডার্ড হওয়ার জন্য জলটা ওখানে গিয়ে যে অ্যাটাকটা করবে, সেই অ্যাটাক করার অপশনটা পায় না। জল তো ওখানে গিয়ে অ্যাটাক করতে চাইতেই পারে, জল ওখানে গিয়ে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি দেখাতেই পারে। করবে কি করে? 6টা ফ্লুরিন পুরো ঘিরে রেখেছে, 6টা ফ্লুরিন এমন ভাবে ঘিরে রেখেছে যে জলকে ঢুকতেই বাধা দিচ্ছে। তো ঢুকতে যদি বাধা দেয় জলকে, তাহলে কি করে হাইড্রোলাইসিসটা হবে? ওই কারণে SF4 এর হাইড্রোলাইসিস সহজে হয়, SF6 এর হাইড্রোলাইসিস সহজে হয় না। এই কোয়েশ্চেনটা আসতে পারে যে SF6 এর হাইড্রোলাইসিস সহজে হয় না কেন। আরেকটা পয়েন্ট একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের সালফার ডাইঅক্সাইড যেটা আমরা পড়লাম, এটা কি গ্যাস আমরা জানি, কিন্তু সেলেনিয়াম ডাইঅক্সাইডটা সলিড কেন? এই কোয়েশ্চেনটা হতে পারে। তো এখানে বলি সালফার ডাইঅক্সাইড হচ্ছে যেটা থাকে সিঙ্গেল মলিকিউল হিসাবে থাকে, সিঙ্গেল মলিকিউল হিসাবে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে পলিমেরিক ফর্মে থাকে, পলিমেরিক ফর্ম, ঠিক আছে। তো সেলেনিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেলেনিয়াম ডাইঅক্সাইড কিন্তু পলিমেরিক ফর্মে চলে যায়। তো পলিমেরিক ফর্মে যদি সেলেনিয়াম ডাইঅক্সাইড চলে যায়, তো ন্যাচারালি বন্ডিং সেরকম হচ্ছে। এই যে ধরো সেলেনিয়াম অক্সিজেন, এখানে সেলেনিয়াম অক্সিজেন, এরকম পলিমেরিক ফর্মে সেলেনিয়াম ডাইঅক্সাইড থাকে। তো যখনই কোনো কম্পাউন্ড এরকম পলিমেরিক ফর্মে চলে যাবে, তার এফেক্টিভলি যে মলিকুলার ওয়েট অনেকটা বেশি হয়ে যায়, তার ফলে এর সলিড হওয়ার ছাড়া কোনো উপায় নেই। আর যারা গ্যাস হয় তারা সিঙ্গেল মলিকুল হিসেবে থাকে। সিঙ্গেল মলিকুল হিসেবে না থাকলে, তারা যদি এদিক ওদিক বন্ডিং করে ফেলে, সব পরপর মলিকুলগুলো জুড়ে যায়, তারা কখনো গ্যাস হয় না। সালফার ডাইঅক্সাইড যেহেতু সিঙ্গেল মলিকুল হিসেবে থাকে, এর মধ্যে জাস্ট ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন কাজ করছে, তাই সালফার ডাইঅক্সাইড গ্যাস। কিন্তু সেলেনিয়াম ডাইঅক্সাইডে পলিমেরিক একটা নেচার চলে আসছে এবং লং চেন তৈরি করছে, তার ফলে ওভারঅল মলিকুলার ওয়েটটা এর অনেক বেশি, অনেকটাই বেশি। তার ফলে সলিড হওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। তো আমাদের গ্রুপ 16 আজকে যেটুকু ডিসকাস করলাম, এদের বেসিক প্রপার্টিসগুলো সমস্ত, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি এদের কম্পাউন্ডসগুলো নিয়ে ডিসকাশন করব। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।